অফিস যাবার আগে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি। তিতলি এসে আমার সামনে দাঁড়ালো। আজ শাড়ি পরেছো মা, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। সব সন্তানের চোখেই তার মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী। আমি হাসলাম। কিছু বলবি? তোর ল্যাপটপ কি একটা প্রবলেম করছিল বলছিলি, এখন ঠিক আছে? তিতলির মুখ খুব গম্ভীর হয়ে গেল। আমি তোমাকে সুন্দর লাগছে বললাম, তার উত্তরে তুমি এটা কি বললে মা? মেয়ে আমার জীবনের একমাত্র অবলম্বন, আমার প্রাণ, আমার খুশি। মেয়ের গালে গাল ঠেকিয়ে আমি বললাম, এই দেখো আবার মুখ ভার করে। কি বলেছি মা আমি তোমাকে? তিতলি আমার গলা জড়িয়ে ধরল। মা, তুমি এমন করে আমার প্রবলেমের কথা জানতে চাইলে আমার কি মনে হলো জানো তো মা, আমি খুব ধান্দাবাজ। নিজের প্রয়োজন মেটানোর জন্যই আমি তোমার প্রশংসা করছি। আমার মা বললেন, তোর মা ওই রকমই, ওকেও যে কখনো কখনো সুন্দর দেখতে লাগে সেটা তোর মা ভাবতেই পারে না। তিতলি বলল, মা চোখ বন্ধ করো, একটা সারপ্রাইজ আছে। আমি চোখ বন্ধ করে বললাম, আমার মা হুকুম করলে সেই কাজটা তো আমাকে করতেই হবে। তিতলি তার আঙুল দিয়ে আমার কপাল স্পর্শ করলো। অনুভবে বুঝতে পারলাম তিতলি আমার কপালে টিপ পরিয়ে দিয়েছে। তিতলি হাততালি দিয়ে বলল, একবার চোখ খুলে দেখো মা, কি সুন্দর লাগছে তোমাকে। চোখ খুলেই আমি আটকে উঠলাম। এত বড় টিপ তুই কিনে এনেছিস বুঝি? বলেই কপালে হাত দিয়ে টিপটা খুলতে যেতেই তিতলি হই হই করে উঠল। কি করছো মা? টিপটা খুলো না প্লিজ, ওটা পরে অফিস যাও। আমার কান্না পেল। এরকম সেজে আমি বিয়ে বাড়িতেও যাই না মা, অফিসে সবাই কি ভাবে বলো তো? তিতলি তার দুই হাত নেড়ে অসহিষ্ণু স্বরে বলল, তুমি দেখো মা, অফিসে সবাই তোমাকে প্রিটি বলবে। আমার মা বলল, কি মিতু, মেয়ের কাছে খুব জব্দ হয়েছিস তো? অফিসে ঢুকতেই তৃষিতা বলল, আজ কি স্পেশাল কিছু আছে নাকি গো? খুব সাজগোজ করে এসেছো। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। তৃষিতার মতো সরাসরি প্রশ্ন না করলেও অনেকেই যে মনে মনে কৌতূহলী হয়ে উঠবে সেটাও আমি জানি। তৃষিতার প্রশ্নে আমি সংকুচিত হয়ে গেলাম। সেটা লক্ষ্য করে পিয়ালিদি বলল, খুব ভালো করেছো। এই তৃষিতা, আমরা এত সাজি, আরও সাজবে না কেন? শুভমিতা, তুমি রোজ এইরকম সাজগোজ করে আসবে। ব্যাগটা টেবিলের ওপর রেখে বাথরুমে গেলাম। হাতে মুখে জল দেবার পর আয়নায় নিজের মুখটা দেখলাম। সত্যি কপালে মেরুন রঙের এই টিপটা পরে আমাকে মন্দ লাগছে না। চন্দ্রিমার বিয়েতে যখন আমি গিয়েছিলাম তখন চন্দ্রিমাও জোর করে আমার কপালে টিপ পরিয়ে দিয়েছিল। যতদিন ভাড়া বাড়িতে ছিলাম ততদিন বাড়ি থেকে বেরিয়ে ওদের বাড়ির পাশ দিয়েই আমাকে বাস রাস্তার দিকে যেতে হতো। কাকিমাকে জানলার দিকে তাকিয়ে বসে থাকতে দেখতাম। থমকে দাঁড়িয়ে পড়তাম কখনো কখনো। জিজ্ঞাসা করতাম, চন্দ্রিমা ভালো আছে কাকিমা? হ্যাঁ রে, এই তো সামনের মাসেই আসবে। এসে এখন 6 মাস এখানেই থাকবে। এখন 7 মাস চলছে। বাচ্চা এখানেই হবে। তারপর বাচ্চা একটু বড় হলে ওকে শ্বশুর বাড়ি পাঠাবো। তোর পড়াশোনা কেমন চলছে? কাকিমার প্রশ্ন এড়িয়ে গিয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম। এই অবস্থায় সংসারের সব কাজ চন্দ্রিমাকেই করতে হয় কাকিমা। ওকে সাবধানে থাকতে বলবেন। কাকিমা বলেছিলেন, না রে মিতু, ওকে এখন আর অত কাজ করতে হয় না। গৌতম সবসময়ের জন্য একজন কাজের মাসি রেখে দিয়েছে। রবিবার দিন সারা সপ্তাহের বাজার করে গৌতম ফ্রিজে রেখে দেয়, আর টুকটাক যা লাগে অফিস থেকে ফেরার পথে গৌতম নিজেই কিনে নিয়ে যায়। আমি তো তোকে আগেই বলেছি তারা লোক মন্দ নয়, তবু আমি বললাম প্রথম বাচ্চা বাপের বাড়ি থেকেই হোক। কপালে খুব বড় করে সিঁদুরের টিপ পরতেন কাকিমা। সিঁথিতে চওড়া সিঁদুর। কাকু মারা যাবার পর সেই সিঁথি সাদা হলো। আমি আর তাকাতে পারতাম না। চন্দ্রিমার বর এসে বাড়ি বিক্রি করে দেবার জন্য খদ্দের খুঁজছিল। পাড়ায় সবাই বলাবলি করছিল, এবার জামাই বুঝি কাকিমাকে পথে বসালো। বাড়িটা কিনে নিল নিতাই ঘোষ। শুনলাম ওটা ভেঙে ফ্ল্যাট বাড়ি হবে। কিন্তু কাকিমা, তার কি হবে তাহলে? কথাটা বাবা নিতাই ঘোষকে জিজ্ঞাসা করেছিল। নিতাই ঘোষ নাকি নস্যি টেনে নাক ঝেড়ে বলল, মিত্র বৌদির নামেই টাকাটা ব্যাংকে জমা পড়েছে দাদা। জামাইয়ের বয়সটা একটু বেশি, দেখে মনে হয় রসকস তেমন নেই, কিন্তু ছেলেটা অসৎ নয় দাদা। বলেই গলা নামিয়েছিল নিতাই ঘোষ। শুনেছি সঞ্জয়ের সাথে নাকি সম্পর্কে ছিল চন্দ্রিমার। আপনার মেয়েরই তো বন্ধু ছিল, শোনেননি কিছু? পাড়ায় সকলেই তো মোটামুটি জানে কথাটা।
আমাদের বাড়ির সামনে দাঁড়িয়েই কথা হচ্ছিল। আমি জানলার কাছে বসে কান খাড়া করে শুনছিলাম। বাবা পেছন ফিরে জানলার দিকে তাকানোর উপক্রম করতেই আমি তাড়াতাড়ি একপাশে সরে গেলাম। বাবা আবার নিতাই ঘোষের দিকে চোখ ফেরালেন। এতদিন পরে আবার এসব কথা কেন? নিতাই ঘোষ খ্যাক খ্যাক করে হাসলেন। পুরনো কথা কি আর সাধে বলছি মশাই? ওই ছেলের সাথে বিয়েটা কেচে গিয়ে চন্দ্রিমা তো বটে, মিত্র বৌদিও বেঁচে গেছেন। একদম শালা ফ্রড, 2 নম্বরই ছেলে একটা। ঘরে ওই মোটা বউ রেখে দিয়েছে আর হোটেলে অন্য মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করে। শুনেছি শ্বশুর মরে যাবার পর সব টাকা পয়সা নিজের নামে করে নিয়েছে, এমনকি শ্বশুরের ফ্ল্যাটে পর্যন্ত একটা মেয়ে মানুষ রেখে দিয়েছে। বাবা লোকের ব্যাপারে কৌতূহল প্রকাশ করা পছন্দ করেন না, তবু একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলেন, আর সঞ্জয়ের শাশুড়ি, তিনিও কি মারা গেছেন? সে বুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে বলে নিতাই ঘোষ আবার নাক ঝাড়ল। কপাল করে জামাই পেয়েছে মিত্র বৌদি। গৌতম বাবু শাশুড়িকে নিজের কাছে নিয়ে গিয়ে রেখেছে, আর বেশ সম্মানের সঙ্গে আদর যত্ন করেই তাকে রেখেছে। আমার পিসির বাড়ি তো চন্দ্রিমার শ্বশুর বাড়ি থেকে খুব একটা দূরে নয়। ভাবলাম যাই একবার পিসির বাড়ি থেকে ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয় না, পিসির খোঁজ নিয়ে আসি, আর সেই ফাঁকে জামাই বাড়িতে মিত্র বৌদির অবস্থানটাও সচক্ষে দেখে আসা যাবে। রদ দেখা কলা বেচা দুটোই হলো। বাবা ঘরে ঢুকতেই যেন কিছুই শুনিনি এমন একটা ভাব দেখিয়ে বললাম, নিতাই কাকুকে কিছু বলছিল বাবা? চন্দ্রিমার কথা কিছু বলছিল? আমি কথা বলতেই মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে ঝংকার দিয়ে উঠলেন, এবার তুমি একটু নিজের জীবনের কথা ভাবো দেখি। চন্দ্রিমার কথা তোমার আর এত না ভাবলেও চলবে। মনে রেখো, তোমার জীবন কাহিনীতে চন্দ্রিমার প্রসঙ্গটাই বাড়তি, অবান্তর। সে তোমার ছেলেবেলার বন্ধু বই তো নয়। জীবনে এমন হাজার মানুষ আসবে যাবে, তাদের নিয়ে পড়ে থাকলে তো সংসারটাই অচল হয়ে যাবে। আমার একটুতেই অভিমান হয়। মায়ের এই বাক্যবাণ আমার মোটেই সহ্য হচ্ছিল না। বললাম, লোকের কথা নিয়ে আমি বসে থাকি মা? শুধুই পরচর্চা করি, লেখাপড়া করলাম, চাকরি করছি, এসব বুঝি এমনি এমনি হয়ে গেল? শুধু লেখাপড়া আর চাকরি করলেই চলবে? সংসারের প্রিয় মানুষগুলোর মুখে অন্ন তুলে দেবে কে শুনি? আমাকে কি বগলে করে তোমার শ্বশুর বাড়ি নিয়ে যাবে? আজ থেকে আমার কাছে রান্নার ট্রেনিং নেওয়া শুরু করে দাও। আমার রাগ হয়ে গেল। আমি ওসব পারবো না, আমার বিয়ে করার দরকার নেই, আমি একাই থাকবো। আমাদের দেশে এমন অজস্র মেয়ে আছে যারা বিয়ে না করেও দিব্যি আছে, মহা সুখে আছে। সে কথা বললে তো চলবে না মিতু। তোমার ঠাকুমার মৃত্যুশয্যায় আমি তাকে কথা দিয়েছিলাম তোমার বিয়ে আমি দেব। বিশ্বনাথ ঘটককে আমি বলে রেখেছি সামনের রবিবারই একজন পাত্র তোমাকে দেখতে আসবে। দেখতে আসবে? কথাটা শুনেই কান্না পাচ্ছে আমার। আমি কি বাজারের পণ্য যে আমাকে দেখতে আসবে? কিন্তু মায়ের রণরঙ্গিনী মূর্তি দেখে মুখে কিছু বলার সাহস পেলাম না। ভাই তখন যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ছে, লাস্ট ইয়ার। মায়ের কথাতে ভাইয়ের চোখ মুখ বেশ উজ্জ্বল দেখাচ্ছিল। আমি ওখান থেকে সরে আসার পর শুনতে পেলাম ভাই মাকে বলছে, মা, পাত্রপক্ষের সামনে দিদিকে বসানোর আগে দিদির মুখে ভালো করে ফেয়ার অ্যান্ড লাভলি লাগিয়ে দিও। একদিন বাড়িতে একটি মেয়েকে নিয়ে এসেছিল ভাই। যদিও তুলিকাকে বন্ধু বলে ভাই পরিচয় দিয়েছিল, তবু আমার যেন কেমন অন্যরকম লেগেছিল। ঘরে মিষ্টির প্লেট দিতে যাবার সময় আমার কানে কথাগুলো এসেছিল। তুলিকা বলছিল, এইটাই তোমার দিদি বুঝি? ভাই বলল, দিদির সাথে তোমার কি? আমরা তো ঠিক করেই রেখেছি ব্যাঙ্গালোরে সেটেল করব। তবু দিদির বিয়ের চেষ্টা তো করতে হবে। বাবা কি চেষ্টা করেনি ভেবেছ? তুলিকা বলল, তাই নাকি? আঙ্কেল চেষ্টা করেছিলেন? অবশ্যই করেছেন, যদিও দিদি সেসব কিছু জানে না। দিদির ফটো বাবা 2-3 জনকে দেখিয়েছিলেন, কিন্তু কেউ পছন্দ করেনি। আসলে প্রত্যেক ছেলেরই তো বউকে নিয়ে একটা স্বপ্ন থাকে। কি যে বলো তুমি দীপাঞ্জন, কালো মেয়েদের কি বিয়ে হয় না নাকি? তোমার দিদিকে বলো ফটো তোলার আগে মুখে ফেয়ার অ্যান্ড লাভলি মেখে চড়া করে পাউডার লাগিয়ে মেকআপ করে নিতে। কথাটা বলেই চাপা স্বরে হেসে উঠেছিল তুলিকা। আমার মনে হয়েছিল আমার পা খুলে আসছে, ঝাপসা চোখ, হাত কাঁপছিল আমার। কোনো রকমে বলেছিলাম, দীপু একবার বাইরে আসবি? ভাইয়ের হাতে ট্রেটা ধরিয়ে দিলেই আমি সোজা বাথরুমে ঢুকে গিয়েছিলাম। বারবার ঠান্ডা জলের ঝাপটা দিচ্ছিলাম চোখে। আজ আমি বাথরুমেও যেতে পারলাম না, কারণ বাবা একটু আগে বাথরুমে ঢুকেছেন। একটা আগুনের হলকা যেন ক্রমশ গ্রাস করছিল আমাকে। অতনু দে, LIC এজেন্ট। অতনুবাবু একজন বয়স্ক ভদ্রলোককে আমার সামনে নিয়ে এলেন। সেদিকে তাকিয়ে চশমাটা একটু ঠিক করে নিয়ে বললাম, বসুন। ভদ্রলোক সামনে চেয়ারে বসে আমার মুখের দিকে তাকিয়ে স্মিত মুখে বললেন, আমি বেহালায় থাকি, সেখানে ব্রাঞ্চ আছে
কিন্তু অতনু আমাকে বলল, কাকু আমার সঙ্গে চলো। তাই এখানেই। ভদ্রলোক কথা বলতে বলতে বারবার আমার সিঁথির দিকে তাকাচ্ছিলেন। আমার খুব অস্বস্তি লাগছিল, তবু ভদ্রতা বজায় রেখে কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বললাম, কি পলিসি করতে চান আপনি? অতনু বুদ্ধিমান ছেলে, আমি যে অসুবিধে বোধ করছি সেটা সে বুঝেছে। ভদ্রলোকে উদ্দেশ্য করে বলল, চলুন কাকু, উঠে পড়ুন। ম্যাডামের সাথে দেখা তো করিয়ে দিলাম, আপনি কাগজপত্রে সই করে দেবেন, চেক লিখে টাকা জমা করে দেবেন, স্লিপ পেয়ে যাবেন, কোনো চাপ নেই। এবার সপ্তাহখানেক পর পলিসির সব পেপার পেয়ে যাবেন। বলেই আমার দিকে তাকিয়ে অতনু বলল, উনি প্রধানমন্ত্রী বয়োবন্দনা যোজনা করবেন, ইন্টারেস্ট রেট, টার্মস অ্যান্ড কন্ডিশনস সব আমি বুঝিয়ে বলে দিয়েছি। বলেই ভদ্রলোককে আবার তাড়া দিল অতনু। চলুন কাকু, আপনি আমার সঙ্গে আসুন, একটু বসবেন, বেশিক্ষণ লাগবে না। ফর্ম কাগজপত্র সব আরেকবার চেক করে নিয়ে। অতনু চলে গেল। ভদ্রলোক দৃষ্টির বাইরে যেতে আমি স্বস্তি বোধ করলাম। টিফিন খাবার পর হাত মুখ ধুয়ে আয়নায় নিজেকে আবার দেখলাম। তখন কি দেখছিলেন ভদ্রলোক সেটা আমি খুব ভালো করেই জানি। আমার সিঁথির দিকে তাকিয়ে সিঁদুরের রেখা খুঁজছিলেন ভদ্রলোক। তারপর সেটা খুঁজে না পেয়ে ওনার দৃষ্টিটা হঠাৎ যেন কিরকম একটা করুণার দৃষ্টিতে রূপান্তরিত হচ্ছিল। খুব স্বাভাবিক একটা ঘটনা। দেশ যতই এগিয়ে যাক না কেন, চুল উঠে যাবার অজুহাতে অথবা নিজেকে আধুনিক প্রমাণ করার উদগ্র বাসনায় মেয়েদের সিঁথিতে সিঁদুরের রেখা যতই ক্ষুদ্র হোক, তবু তার ক্ষীণ অস্তিত্ব আজও বজায় আছে। হয়তো থাকবে চিরকাল, কারণ সেটি সৌভাগ্যের চিহ্ন হিসেবে বিবেচিত। কিন্তু কেন? কত উচ্চবিত্ত সংসারের মেয়েকেও আমি দেখেছি স্বামীর হাতে মার খেয়ে কালশিটে দাগ লুকায় চড়া মেকআপের আতিশয্যে। হাজার অপমানের নীরব দর্শক হয়ে সিঁদুর শাখা পলা লোক চক্ষুর সামনে নিখুঁত সৌভাগ্যের সাবলীল অভিনয় করে। কিছু মেয়ে আবার সিঁদুরের পরিবর্তে হাতের লোহাটি বজায় রাখে। আমার হাতেও রয়ে গেছে সোনা দিয়ে বাঁধানো সেই লোহা, যেটা তিতলির ঠাকুমা বধূবরণের সময় আমার বাঁ হাতে পরিয়ে দিয়ে আমাকে আশীর্বাদ করেছিলেন। বিবাহ বিচ্ছেদের পরেও আমি সেটা খুলতে পারলাম না। মা অনুনয় করে ওটা খুলতে আমায় নিষেধ করেছিলেন। মাকে মেজাজ দেখিয়ে আমি ওটা খুলে ফেলেছিলাম। কিন্তু 2.5 বছরে তিতলি আমার ফাঁকা হাত দুটো দেখে ভীষণ আতঙ্কিত হয়ে উঠেছিল। চিৎকার করে কেঁদে উঠেছিল তিতলি। তাই বাঁ হাতে সেই লোহা বাঁধানো আর ডান হাতে একগাছা বালা আমাকে আবার পরতে হয়েছিল। ঠিক যেমন এখন ওই ভদ্রলোকের করুণ দৃষ্টিটা কাটার মতো বিচ্ছে আমার বুকে, আর সেই রাগ সবটুকু গিয়ে পড়ছে ওই বড় টিপটার উপরে। ইচ্ছা করছে টান মেরে টিপটাকে খুলে ডাস্টবিনে ফেলে দিই, কিন্তু পারছি না, পারলাম না। তিতলির মুখটা, ওর চোখের সেই মায়াময় আরতিটা মনে পড়তেই হাত আটকে গেল আমার। আর মুহূর্তের মধ্যে পিছিয়ে গেলাম অনেকগুলো বছর। রাতে সবাই শুয়ে পড়ার পর মায়েদের কাজ থাকে রান্নাঘরে। আমার মাও সেই সব কাজই করছিলেন। এঁটো বাসনে জল দিয়ে রাখা, রান্নাঘরে নালি বন্ধ করা, বেঁচে যাওয়া তরকারি দুধ ফ্রিজে তুলে রাখা। আমি সোজা রান্নাঘরে গিয়ে মায়ের পায়ের কাছে বসে পড়েছিলাম। তুমি আমাকে এত বড় শাস্তি দিও না মা, আমি ওই রকম ভূতের মতো সাজগোজ করে পাত্রপক্ষের সামনে বসতে পারবো না। একটু তফাতে সরে গিয়ে মা বললেন, কেন পারবে না কেন? সব মেয়েকেই তো একদিন সেজে গুজে বসতে হয় পাত্রপক্ষের সামনে। তুমি পারবে না কেন? তুমি কি বিলেত থেকে এসেছো নাকি? কেন জানি না মা সেদিন আমার ওপর ভয়ানক রুষ্ট ছিলেন। কি গো শুভমিতা, কি ভাবছো এত? এদিকে অতনু তো তোমাকে আবার খুঁজছিল। পিয়ালিদির কথায় আমি বর্তমানে ফিরে এলাম। অফিস ছুটির পর বাসে উঠে ভাবলাম আজ বাড়ি ঢোকার আগে বাজারটা ঘুরে যাব। পাবদা মাছ নিলে কেমন হয়? তিতলি ভীষণ ভালোবাসে খেতে। আমার অবশ্য মাটন খেতেই সবচেয়ে ভালো লাগে। পাবদা মাছের প্রিপারেশনটা আমি তিতলির ঠাকুমার কাছেই শিখেছিলাম। ধনে, জিরে, আদা, সর্ষে সব মশলাই অল্প পরিমাণে দিয়ে কষিয়ে তারপর দুধ দিয়ে ফুটিয়ে নিলেই রান্নার পরিসমাপ্তি। টিকিট টিকিট। সামনে এসে দাঁড়িয়েছে কন্ডাক্টর। আমি একটা 50 টাকার নোট এগিয়ে দিতেই কন্ডাক্টর হা হা করে উঠল। সেলোটেপ লাগানো আছে দিদি, এ নোট চলবে না। নেবার সময় দেখে নেননি? সব সময় নোট ঘুরিয়ে ফিরিয়ে দেখে যাচাই করে নিতে হয় দিদি। 100 টাকা এগিয়ে দিলাম। টিকিট সমেত ব্যালেন্স টাকা আমার হাতে দিয়ে কন্ডাক্টর চলে গেল। মনে হলো সকালেই বাসটা চেপেই তো এসেছিলাম। 100 টাকার নোট সকালে যখন দিয়েছিলাম তখন এই লোকটাই, এই কন্ডাক্টরই তো ছিল। ওই তো দিয়েছিল ওই বাতিল নোটটা। কিন্তু এখন সে কথা বলতে গেলেও অস্বীকার করবে। ঝগড়াঝাটি আর আমার ভালো লাগে না। এখন আমি চুপচাপ হয়ে গেছি অনেক। উচ্ছলতা, রাগ, অভিমান আস্তে আস্তে থিতিয়ে গেছে অনেক কিছুই। সেদিন মায়ের হুকুমে যখন পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসেছিলাম, সেদিনই বোধহয় মা আমাকে আত্মসম্মান বিসর্জনের প্রথম পাঠ দিয়েছিলেন। কোনো আপত্তি আমার টেকেনি সেদিন।
বাবাও আমাকে সাপোর্ট করেননি, বলেছিলেন তোমার মা যখন বলছেন একবার তাদের সামনে বসতে তোমার আপত্তি কিসের? আপত্তি তো ওরা করবে বাবা, আমার গায়ের রং নিয়ে। তোমার কোনো ভয় নেই, আমি তোমার ফটো তাদের দেখিয়েছি। বাবার মুখে মুখে আমি সচরাচর তর্ক করি না, তবু বললাম ফটোতে গায়ের রং সবসময় বোঝা যায় না বাবা। বাবা তখন চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিলেন, সেটিকে ভাঁজ করে টেবিলের ওপর রেখে বললেন, আমি সব বলেছি। আমার খুব বিরক্ত লাগছিল। বললাম, তুমি বলেছ আমি ভূতের মতো কালো, ইচ্ছে মতো যা মন চায় সব রকম পোশাক আমি পরি, যখন যে রঙের পোশাক পরতে আমার ইচ্ছে হয় সেটাই পরি। তুমি বলেছ তো মুখে রং মেখে কোনো পার্টি অথবা অনুষ্ঠান বাড়িতে আমি যেতে পারবো না। বাবা মিটিমিটি হেসে বলেছিলেন, বিশ্বনাথ ঘটক হয়তো অংশুমান মণ্ডলকে ঠিক করেছে, কিন্তু তোমার ফটো দেখার পর, বিশেষত তুমি LIC অফিসে চাকরি করো শুনে ছেলেটি তোমাকে চিনতে পেরেছে। আমি আশ্চর্য হয়ে বললাম, কে অংশুমান মণ্ডল? আমি তার নামটাই প্রথম তোমার কাছে শুনলাম। আমি যার নাম পর্যন্ত শুনিনি সে আমাকে চিনে ফেললো। আমি কি সেলিব্রিটি নাকি? কি সব বলছো বাবা? মিতুমা, একবার মনে করে দেখো তো, তুমি কি এই মাসখানেকের মধ্যে টেরিটি বাজারে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম, আমার একজন কলিগের সাথে। তুমি আর তোমার সহকর্মী যে দোকানটায় গিয়েছিলে সেই দোকানটার মালিক অরিজিৎ মণ্ডল, অংশুমান মণ্ডল তারই ছেলে। তুমি যখন দোকানে গিয়েছিলে তারা বাপ ছেলে দুজনেই তোমাকে দেখেছে, ওনাদের তোমাকে বেশ পছন্দ হয়েছে। এখানে অংশুমান আসবেও না, আসবেন তার মা আর মাসি। অরিজিৎ বাবু অবশ্য আসবেন। বাবা বলতে আমার মনে পড়ল, পিয়ালিদির সাথে দিন 20 আগে টেরিটি বাজারে একটা দোকানে গিয়েছিলাম বটে। পিয়ালিদি এমন করে রিকোয়েস্ট করেছিল যে আমি না করতে পারিনি। প্রথমে অবশ্য মৃদু আপত্তি করেছিলাম, এখান থেকে কেন কিনবে গো পিয়ালিদি, আবার বয়ে নিয়ে যেতেও তো হবে। তোমাদের ওখানে ইলেকট্রিক্সের দোকান নেই? এক্সটেনশন কর্ড পাওয়া যায় না তোমাদের পাড়ার দোকানে? পিয়ালিদি বলেছিল, ও মা, তা কেন থাকবে না? বলে একটু অভিমান করে পিয়ালিদি বলল, তুমি যাবে কিনা বলো শুভমিতা, আমি তোমাকে জোর করছি না। পিয়ালিদির হাত ধরে আমি বলেছিলাম, নিশ্চয়ই যাব পিয়ালিদি। পিয়ালিদির কেনাকাটি মিটে যাবার পর দোকানের যুবক ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বললেন, আপনি কিছু নেবেন না ম্যাডাম? পিয়ালিদি বলল, শুভমিতাকে বলছেন? ও কিছু কিনবে না, বাজার দোকান কিছুই মনে হয় ও করে না, এখানে আসতে চাইছিল না, জোর করে ধরে নিয়ে এলাম বলতে পারেন। যুবকটি কৌতূহল প্রকাশ করে বলল, আপনারা কি একই অফিসে চাকরি করেন? দোকানে আরো দুজন কিছু কিনতে এসেছিল। বয়স্ক ভদ্রলোক তাদের জিনিস বের করে দিচ্ছিলেন, তার ফাঁকে আমার দিকে তাকিয়ে বললেন, চাকরি বাকরি যাই করো মা, সংসারের কাজকর্ম সব শিখতে হবে। এখন বাবা মায়ের কাছে আছো, কিন্তু বিয়ের পর দেখবে অনেক দায়িত্ব। অংশুমান বাবু আর অরিজিৎ বাবু দুজন আমাকে দেখার পরেও পছন্দ করেছেন। তারা দুজনেই বেশ সুপুরুষ। আমার রূপের বর্ণনা কি অরিজিৎ বাবু তার স্ত্রীর কাছে মানে অংশুমান বাবুর মায়ের কাছে করেননি? তারপরেও ভদ্রমহিলা আমাকে দেখতে আসবেন বলেছেন। আমার খুব অদ্ভুত লাগলো। কোনো গন্ডগোল নেই তো? আমি বাবাকে বললাম, তুমি ওনাদের কাউকে দেখেছ? বাবা বললেন, হ্যাঁ, ওদের বাড়ি তো এই যাদবপুরে। বিশ্বনাথ ঘটকের সাথে গিয়ে ওদের বাড়ি ঘরদোর সব দেখে এসেছি। বাড়ির কথা ছাড়ো, আমি ওই মানুষগুলোর কথা বলছি। অবশ্যই, দিদি মানে অংশুমানের মা অত্যন্ত সুন্দরী। অংশুমানকে তুমি দেখেছ, তাকে দেখতে বেশ সুপুরুষ, কিন্তু তার মায়ের কাছে সে কিছুই না। দিদি এখানে এলে তুমি নিজের চোখে দেখতে পাবে। আমার বিষয়টা মোটেই ঠিক লাগছে না বাবা, মনে হচ্ছে কোনো রহস্য আছে। এত সুন্দর মানুষরা আমার মতো একটা কালো মেয়েকে পছন্দ করবে কেন? লাইফ ইন্স্যুরেন্সের পলিসি নানা রকম, এর মধ্যে কোনোটিতে এজেন্টের কমিশন থাকে লাভজনক, আবার কোনোটিতে উপভোক্তাকে চড়া প্রিমিয়াম দিতে হয়। মানুষের মস্তিষ্ক প্রক্ষালন করে নিজের পক্ষে লাভজনক পলিসি করিয়ে নেওয়াটাই হলো দক্ষ এজেন্টের কৃতিত্ব। জানি না কথাটা কতখানি প্রাসঙ্গিক, তবু আমার মনে হয় সংসারের শাশুড়িরা যেভাবে ব্রেন ওয়াশ করতে পারেন তা কোনো স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গেও তুলনীয় নয়। রাতে শুয়ে এইসব হাবিজাবি চিন্তা আমার মাথার মধ্যে কেবলই ঘুরপাক খেতে থাকে। অতীতের স্মৃতি ভেন্টিলেটরের ফাঁক ফোকর দিয়ে উকি মারে। হবু শ্বশুর শাশুড়ি আর মাসি শাশুড়ির সামনে গিয়ে আমি বসলাম একটি মেরুন রঙের সিল্কের শাড়ি পরে, গলায় সরু সোনার চেন, আর দুহাতে মা পরিয়ে দিল ঠাকুমার সেই বালা জোড়া। আমি বসতেই শ্বশুরমশাই বললেন, অংশুমানের মা তোমার সাথে একটু আলাপ করতে এসেছে শুভমিতা। তুমি যদি এত জড়সড় হয়ে থাকো তাহলে কিন্তু আমরাও খুব বিব্রত বোধ করব। আমার শাশুড়ি মা বললেন, তোমার তো ভয় পাবার কথাই নয়, সিলেক্ট তো তুমি হয়েই গেছো। কথাটা শুনে গা পিত্তি জ্বলে গেছিল আমার। মনে মনে বললাম, আপনি তো পরিবারের জেনারেল ম্যানেজার, রিজেক্ট করে দিন না,
আপনিও বাঁচেন আর আমিও বাঁচি। কিন্তু আমি যদি একথা বলি মা আমাকে আস্ত রাখবে না। অগত্যা মাথা নিচু করে শাড়ির আঁচলের প্রান্ত আঙুলে জড়াতে লাগলাম। শ্বশুর মশাই বললেন, আজ তোমাকে একদম অন্যরকম লাগছে শুভমিতা, লাজুক, কুণ্ঠিত, অথচ সেদিন তোমাকে কি আত্মবিশ্বাসী আর হাসি খুশি প্রাণবন্ত লেগেছিল। বলেই বাবার দিকে তাকিয়ে শ্বশুরমশাই বলেছিলেন, জানেন তো বেয়াই মশাই। বেয়াই মশাই বলেই সম্বোধন করলাম আপনাকে স্বপনবাবু। আমার বাবা হাত কচলে বললেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলবেন। শ্বশুরমশাই আবার বলতে শুরু করলেন, সেদিন শুভমিতা তার বন্ধুর সাথে আমার দোকানে এসে তো কিছুই কেনেনি। তো আমি তাকে সেদিন বলেছিলাম বিয়ের পরে প্রচুর দায়িত্ব, তাই বোধহয় শুভমিতা ভয় কুঁকড়ে গেছে। আমার মাসি শাশুড়ি বললেন, আমার তা মনে হচ্ছে না অরিজিৎদা। শুভমিতা আসলে আমাদের ঠিক বিশ্বাস করতে পারছে না, ভাবছে আমাদের নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। তোমার ধারণা যে কতটা ভুল শুভমিতা, সেটা বিয়ের পরে তুমি বুঝতে পারবে। অংশুমানের সত্যি তোমাকে ভালো লেগেছে। একজন পুরুষের স্বপ্নে নারীকে যে সবসময় মোমের পুতুলের মতো সুন্দরী হতে হবে সেটা তো নাও হতে পারে। তুমি উচ্চশিক্ষিত, সেজন্যই অংশুর তোমাকে এত পছন্দ হয়েছে। লেখাপড়ায় সে বরাবরই খুব সাদামাটা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুবারই তার রেজাল্ট অতি সাধারণ। কোনো রকমে বিকম পাশ করেছে, তবে ব্যবসাটা সে বেশ ভালোই বোঝে। অংশুর কাছে শুনছিলাম তুমি নাকি দোকানে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার প্রসঙ্গ টেনে বলেছ, আমি আমার পছন্দের জিনিস আমার বাড়ির কাছ থেকে কিনি। আমি তো আর দামোদর শেঠ নই যে বলবো জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনে বাজারের থেকে এনো তো কর্মচা। এরকম হুড়মুড় করে যে কেউ যখন তখন কবিতা লাইন বলে দিতে পারে সে তো অংশু ভাবতেই পারে না। এখন তুমি সিদ্ধান্ত নাও, আমাদের এই অশিক্ষিত ছেলেটিকে স্বামী হিসেবে তুমি মানতে পারবে কিনা। অরিজিৎদা, আপনি বরং শুভমিতাকে অংশুর ফোন নাম্বার দিয়ে দিন। বিয়ে হলো সারা জীবনের ব্যাপার, ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে পরস্পরকে আগে ভালো করে জেনে বুঝে নিক। পরস্পরের প্রতি ভবিষ্যতে যাতে কোনোদিন কোনো অশ্রদ্ধার ভাবনা জন্মায়, তাই প্রথমেই সব খোলামেলা আলোচনা করে নেওয়া উচিত বলে আমি মনে করি। মাসি শাশুড়ির প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা হচ্ছিল, সেই সঙ্গে মনে যে একটা কিন্তু ভাব আমার আসেনি তাও কিন্তু নয়। একে তো ব্যবসাদার পাত্র আমার মোটেই পছন্দ নয়, তার ওপর ছেলেটির এডুকেশনাল কোয়ালিফিকেশন আমার চেয়ে অনেকটাই কম শুনে আমি একটু আহত হলাম। তবু আমার মনে হলো আমার কালো রং যদি সে মেনে নিতে পারে, তাহলে আমি বা তার এই খামতিটুকু মানতে পারবো না কেন? আমার চিন্তিত মুখ দেখে শ্বশুরমশাই বললেন, হ্যাঁ আমিও তাই চাই শুভমিতা। তোমরা আগে নিজেদের মধ্যে একটু মেলামেশা করে পরস্পরকে বোঝার চেষ্টা করো। ছেলে লেখাপড়া নিয়ে বোনের মন্তব্যগুলো শাশুড়ি মার খুব একটা পছন্দ হয়নি। তিনি বললেন, সে তুই যাই বলিস আরতি, আমার ছেলে খুবই মহান। বিয়ের পর বউকে যখন সে 5 জনের সঙ্গে পরিচয় করিয়ে দেবে, তখন তার বউয়ের বহিরঙ্গের রূপটাই সমাজ দেখবে। বউকে দেখিয়ে তো আর সে মানুষকে বর্ণনা করতে বসবে না যে আমার বউয়ের ঝুলি ভরা ডিগ্রি আছে, অথবা কথায় কথায় সে কোটেশন দিতে পারে। বলেই আমাকে বললেন, সারাদিন কি বই মুখে বসে থাকো? ঘরদোর পরিপাটি করে গুছিয়ে রাখতে জানো তো? রোজ দিনের ডাল ভাত না হোক, প্রিয়জনদের বিশেষ কিছু রান্নাবান্না করে খাওয়ানোটা যে বাড়ির বউয়ের কর্তব্যের মধ্যে পড়ে সেটা মানো তো? নিজের উৎসাহ না থাকলে কিন্তু হাজার শিখিয়ে পড়িয়েও কাউকে দিয়ে কিছুই করানো যায় না। দরদ যদি নাই থাকে তবে তো সবটাই মেকি। নাটক নোভেলের স্বামী শ্বশুরের সেবা যত্নের কথা কি কিছু লেখা থাকে? বইয়ের লেখা পড়ে কি জীবনের সবটুকু শিক্ষা আহরণ করা সম্ভব? আমি তোমার মতো তো লেখাপড়া জানি না, বইটই তেমন পড়া হয়নি কোনোদিন। তবে সাহিত্য চর্চা না করলেও স্বামীর পরিচর্যা বিষয়ে যথেষ্ট জ্ঞান আমার আছে। সংসারে স্বামীর মন পেতে গেলে ওইটাই জানা দরকার। আর তোমাকে এসব কথা বলেই বা লাভ কি? সকালে ঘুম থেকে উঠে অফিস যাবার জন্য প্রস্তুতি নেবে, আর সন্ধেবেলা পরিশ্রান্ত হয়ে অফিস থেকে ফিরে বিশ্রাম নেবার সুযোগ খুঁজবে। শ্বশুরমশাই বললেন, বাবা প্রণতি, তুমি এত কথা বলে গেলে শুভমিতা তো ঘাবড়ে গেছে। ছেলের বিয়ের আগেই যে শুভমিতার ওপর তুমি শাশুড়িগিরি ফলাতে শুরু করে দিলে। বলেই শ্বশুরমশাই আমাকে বললেন, কোনো ভয় নেই মা, জেনে রাখবে এই বুড়োটা সবসময় তোমার দলে। যাই হোক মা, তুমি এবার ভেতরে যাও, তুমি অনুমতি দিলে তবেই আমরা আবার আসব। উঠে চলে আসার সময় শুনতে পেয়েছিলাম মা বলছেন, না না দাদা, দিদি একদম ঠিক কথা বলেছেন। মেয়ে মানুষ হয়ে যখন জন্মেছে স্বামী সেবা করতে হবে বই কি। চাকরি করে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? মেয়েরা হলো দশভুজা। মেয়েতে চাকরি করেও ঘরে ফিরে শুধু স্বামীর সেবা নয়, বাড়িতে অতিথি এলে তাকে মিষ্টি মুখে দুটো কথা বলে আপ্যায়নও করতে হয়। মাসি শাশুড়ির গলা আমার কানে এলো, বাহ, আপনি তো চমৎকার বললেন দিদি।
মেয়ের মা যদি এত সুন্দর মনের মানুষ হয়, এত বিচার বিবেচনা বোধ থাকে, তবে তো আর কোনো চিন্তাই নেই, সংসার সুখের হবেই হবে। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললাম আমি। শুধু মেয়ের মায়ের বিবেচনা বোধ সুগঠিত হলেই কি সংসার সুখের হয়? আর ছেলের মা, তার অসহযোগিতা কতটা প্রভাবিত করে তার পুত্র আর পুত্রবধূর ভবিষ্যতে? শাশুড়ির উস্কানি কতটা আলগা করতে পারে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের ভিত? বিয়ের আগে ঘন্টার পর ঘন্টা ফোন আলাপ, রেস্টুরেন্টে গিয়ে হাতে হাত রেখে সময় কাটানো, ভালো লাগা আর ভালোবাসার স্বীকারোক্তি, সবটাই কি আবেগের তাড়না, ভিত্তিহীন প্রতিশ্রুতি? বিয়ের পর যে তুমুল রাত জাগা, প্রেমে ক্লান্তি বোধ করিনি কখনো, তাতে কি শুধু শরীর ছিল? মনের কি কোনো ভূমিকাই ছিল না? নাকি সবটাই আমার কপালের দোষ? আমার পোড়া কপাল যে সত্যিই কালো। আজ অনেকদিন পর হঠাৎ দুফোঁটা জল গড়িয়ে পড়ল আমার দু চোখের কোলবে। হাত দিয়ে জলটা মুছতে যেতেই বাধা দিল ফোনের তীব্র রিংটোনের শব্দ। নম্বরটা যে কার ঠিক বুঝতে পারলাম না, আননোন নাম্বার। একটু ইতস্তত করে ফোনটা রিসিভ করলাম। ও প্রান্ত থেকে একটা স্বর ভেসে এলো, শুভমিতা, আমি প্রণতি বলছি। তাড়াহুড়ো করে একটা চুড়িদার পরে ঘর থেকে বেরিয়ে দেখলাম মায়ের ঘরে তখনও আলো জ্বলছে। যাক, তার মানে মা এখনো ঘুমের ওষুধটা খায়নি। মায়ের ঘরে ঢুকে দেখলাম মায়ের চোখ বইয়ের পাতায়। আমার উপস্থিতি টের পেলেও মা তাকিয়ে দেখলেন না আমার দিকে। হাতে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থাকলে মানুষের চোখ যে অন্যদিকে যাবে না, সেটাই তো স্বাভাবিক। এই বইটা আজই আমি মাকে লাইব্রেরি থেকে এনে দিয়েছি। বিষকন্যা। উপন্যাসের পাতার ওপর থেকে চোখ না সরিয়ে মা বললেন, কিছু বলবি? আমি এখন বেরোচ্ছি, হাসপাতাল যেতে হবে। মা হাত থেকে বই নামিয়ে রাখলেন, চমকে তাকালেন আমার দিকে। জামা কাপড় পরে একেবারে তো রেডি হয়ে এসেছিস, কার কি হয়েছে? একটু আগেই তো ফোন করেছিল তুলিকা, কথা হলো। তুলিকা, দীপু, পিকলু সোনা সবাই তো ঠিক আছে বললাম। ও আচ্ছা, ঠিক আছে। আমি তপনকে ফোন করে দিয়েছি, ও হয়তো এখনই এসে পড়বে। এখন এত কথা বলার সময় নেই মা। তুমি তিতলিকে বলে দিও যে আমি বেরিয়েছি, পরে হাসপাতালে পৌঁছে আমি তোমাকে ফোন করব। কি তখন থেকে এত কথা বলে যাচ্ছিস তুই? কার কি হয়েছে বলবি তো? এত রাতে কার কি এমন মরণবাচন সমস্যা হলো যে তোকে এখনই বেরোতে হবে? কত রাত হলো তোর খেয়াল আছে? প্রায় 11টা বাজে এখন। ফোনে কল ঢুকেছে, তপন ফোন করছে। রিসিভ করে বললাম, আমি রেডি, এখনই আসছি। বলেই ফোনটা কেটে দিয়ে মার দিকে তাকালাম। আমি বেরিয়ে যাবার পর তুমি গেটে তালা দিয়ে দিও মা, কারণ আজ রাতে আমি আর ফিরবো না। বুঝতে পারলাম মা বোবার মতো তাকিয়ে আছে আমার দিকে। মাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আমি জলদি বেরিয়ে গেলাম। লিফট থেকে নেমেই গেটের বাইরে দেখলাম তপনের ট্যাক্সি যথারীতি দাঁড়িয়ে আছে। উঠে পড়লাম। 5 মিনিটের মধ্যে ফোন এলো তিতলির। হ্যালো মা, তুমি কোথায়? আমি তপন মামুর সাথে আছি, কাল সকালে সব বলবো। এখন তোমার পড়া হয়ে গেলে তুমি ঘুমিয়ে পড়ো। তিতলির গলায় ঝাঁঝ ফুটে উঠল। সেটা বললে কি হয় মা? তুমি এভাবে বাড়ি থেকে বেরিয়ে গেলে কিছু বললে না? আমি কি বাচ্চা মেয়ে তিতলি? নিশ্চয়ই খুব আর্জেন্ট ছিল। সেটাই তো জানতে চাইছি মা। ঢাকুরিয়া ব্রিজের কাছে তোমার বাবার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। ঢাকুরিয়া আমরি হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে। তোমার ঠাকুমা আমাকে ফোন করে খবরটা দিয়েছেন। ঠাকুমা? ঠাকুমা ফোন করেছিল তোমাকে? কিন্তু তোমাকে কেন মা? তার তো স্ত্রী আছে, নাকি তিনি মরে গেছেন? ছি, এভাবে একটা মানুষের সম্পর্কে কথা বলছো তুমি? এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে? আমার গলা ধরে আসছিল, কেন জানি না। যাকে অনেকদিন আগে মুছে ফেলেছি নিজের জীবন থেকে, তার জন্য এত উদ্বেগ কেন হচ্ছে আমার? যার সামনে দাঁড়িয়ে একদিন নিজের হাতে সিঁথির সিঁদুর মুছে দিয়ে বেরিয়ে এসেছিলাম, তার শ্বাস আর কতক্ষণ আছে এটা ভেবে আমার এত দম চাপা কষ্ট হচ্ছে কেন? এই জন্যই কি নারী চরিত্রকে এত জটিল বলে? হাতের লোহা বাঁধানোটাও তো খুলে ফেলেছিলাম, শুধু তিতলির জন্যই আবার পড়তে বাধ্য হয়েছিলাম। কিন্তু সেটা তো তিতলির বাবার মঙ্গল কামনা করে নয়। লোহা বাঁধানোটা ফের পড়েছিলাম তিতলিকে খুশি করার জন্য। তিতলির জন্মের পর থেকে সেই তো আমার ফার্স্ট প্রায়োরিটি, আর সেই সুযোগটাই তো নিয়েছিল অনু। আজ আবার তিতলির ওপরে বিরক্ত হলাম। কেন? সে তার বাবার দ্বিতীয় স্ত্রীর সম্পর্কে কটু কথা বলছে বলে। কিন্তু তাকেই তো একদিন আমি নিজের মুখেই বলেছিলাম, পিসির কথায় আমি তোকে দয়া করে এখানে থাকতে দিলাম, আর আমার সংসারটা তুই এভাবে ভেঙে দিলি অনু। মরতে পারিসনি তুই? গলায় দড়ি জোটে না তোর? ঢাকুরিয়া আমরি হসপিটালের সামনে আমাকে নামিয়ে দিয়ে তপন বলল, দিদি আপনি ভেতরে যান, আমি এখানে অপেক্ষা করছি। ট্যাক্সি থেকে নেমে বললাম, কেন, আপনি থেকে কি করবেন? আমি তো আর রাতে ফিরবো না। তবু দিদি আমি থাকি, যদি কোনো দরকার পড়ে আমি তো সাহায্য করতে পারি। ঘুম পেলে আমি গাড়িতে বসে ঘুমিয়ে নেব, আপনি কিছু ভাববেন না।
হসপিটালে ভেতর ঢুকে দেখলাম চেয়ারে বসে অপেক্ষা করছেন আমার শাশুড়ি মা তার প্রাক্তন বৌমার জন্য। আমাকে দেখেই বললেন, এসেছো মা, আমি জানতাম তুমি আসবে, মেয়েরা হলো মায়ের জাত। বলেই আমার সিঁথির দিকে তাকালেন, একটু ইতস্তত করে বললেন, জানি এসব কথা বলার কোনো অধিকার নেই আমার, তবু বলি, মাথায় একটু সিঁদুর ছুঁয়ে তো আসতেও পারতে। মনে মনে বললাম, অধিকার তো অনেক কিছুই ছিল না মা, তবু তো আপনি অনেক কিছু বলেছেন, করেছেনও। হয়তো আপনি একা নন, আপনার মতো শত সহস্র শাশুড়ি এভাবে নিত্য নিয়মিত ছেলের বউয়ের উপরে অধিকার ফলাচ্ছেন, আর মেয়েরা মায়েরা তাদের মেয়েকে বলে চলেছেন, মেনে নাও, মানিয়ে নাও। আর যত আমরা মেয়েরা ছেলের বউরা আপনাদের শ্বশুরবাড়ির লোকেদের সম্মান করি, মানিয়ে নিই, আপনাদের অধিকারবোধ ততই বাড়তে থাকে। কত অহংকার আপনাদের ছেলের মা বলে কথা, তার উপর আমার মতো একটা কালো মেয়েকে বউ করে ঘরে তুলেছেন আপনি, কত দয়া আপনার। চেয়ারে বসে একবার চারপাশটা দেখে নিয়ে আস্তে করে বললাম, তাতে কি লাভ মা? আমার সিঁথির সিঁদুরের সত্যি কি কোনো জোর আছে? শাশুড়ির বিষণ্ণ মুখ আরো বিষাদগ্রস্ত হলো। যতই হোক তিনি অংশুর মা, এই অবস্থায় তাকে এই কথাটা বলা যে আমার উচিত হয়নি, সেটা বুঝতে পেরে কোমল স্বরে বললাম, আমাকে আপনি ক্ষমা করে দেবেন মা, এই অবস্থায় এভাবে আপনার সাথে কথা বলা উচিত হয়নি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেবেন। আপনি কি ওকে একবারও দেখেছেন মা? আমার কাছে 50,000 টাকা ছিল, ওটাই আপাতত নিয়ে এসেছি। টাকা পয়সা যদি কিছু লাগে মা আমাকে বলবেন, সংকোচ করবেন না। এখন দেখতে দেবেন না মিতু, ঘরে টাকা পয়সা যা ছিল সবই তো দিয়েছি, 1.5 লাখ টাকা জমা করেছি, কিন্তু আমার ছেলেটা বোধহয় বাঁচবে না মা। বলেই ডুকরে কেঁদে উঠল আমার শাশুড়ি। ভুল তো আমার হয়েছে মা, ক্ষমা তো আমার চাওয়া উচিত। তোমার মতো মেয়ের সাথে আমি ঘর করতে পারলাম না, ওই বিষকন্যাকে প্রশ্রয় দিয়ে তো আমি মাথায় তুলেছিলাম। ফোনে শাশুড়ি মা আমাকে বলেছিলেন, বাইকে অংশুর সাথে অনুও ছিল, কেউ হয়তো ভাবে সে বিপদে পড়েছে তাই আমি অতিরিক্ত ভালো মানুষই দেখাচ্ছি, কিন্তু তা ঠিক নয়। আসলে পিসি এখনো বেঁচে আছেন, মেয়ের ভালো মন্দ যদি কিছু একটা হয়ে যায় তখন এই বয়সে সেই আঘাত তার পক্ষে কতটা মর্মান্তিক হবে সেটা অনুমান করেই আমার হৃদয় আর্দ্র হয়ে উঠেছিল। বললাম, অনুর অবস্থা কি রকম? সে আপদ আর নেই, তুমি আসার একটু আগেই। মা, অস্ফুট স্বরে শুধু এটুকুই বলতে পারলাম না। আপদ তো আপনি আমাকে বলতেন মা। আজ সেই একই কথা অনুকেও বললেন। সে যেমনই হোক তবু তো সে আপনার ছেলের বর্তমান স্ত্রী, আপনার নাতি আবিরের মা। মুখে বললাম, পিসি নিশ্চয়ই এখনো কিছু জানেন না। পিসিকে কি খবর দেওয়া হয়েছিল? আর ওদের যে ছেলে হয়েছে এই খবরটা আমাকে দিয়েছিল পিয়ালিদি। আপনাকে কে খবর দিল মা অ্যাক্সিডেন্ট হয়েছে? অবান্তর প্রশ্ন, তবু করলাম। অংশু ক্ষতবিক্ষত হলেও তার ফোনটা অক্ষত ছিল মা, ওই ফোনে সেভ করা আমার নম্বর দেখে খবর দিয়েছিল পুলিশ। তারপর একটু থেমে বললেন, তোমার বোন তো বাঘাযতীনে আলাদা ফ্ল্যাট কিনে চলে গিয়েছিল বছর 2 আগে, তুমি তো কোনো যোগাযোগই রাখোনি, জানবে কি করে? নিজের স্বামী আর ছেলে এর বাইরে তো তোমার বোন কোনো কিছুই বুঝতো না। মাকেও রাখেনি নিজের কাছে, বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল। মানুষের মতো আশ্চর্য প্রাণীবোধ হয় জগতে দ্বিতীয়টি নেই। একসময় যে অনুকে নিয়ে আমার শাশুড়ি মার আধিক্যতার অন্ত ছিল না, সে আজ শুধুই আমার বোন। অথচ এই পরিচয়টুকুর বাইরে বেরিয়ে তিনিই তো একদিন অনুকে নিজের পরিবারের নিগুড় বাঁধনে বাঁধতে চেয়েছিলেন। কি ভাবছো শুভমিতা? আমাকে বুঝতে তোমার খুব অসুবিধা হচ্ছে, তাই তো? আমি ঠিক বলছি তো? শাশুড়ি প্রশ্নে আমি চুপ করে রইলাম। কথা বলতে ভালো লাগছে না আমার। তিনি নিজেই ফের বলতে শুরু করলেন, কি জানো শুভমিতা, তুমি আসলে আমাকে কোনোদিন বুঝতেই পারোনি। অংশুমান মণ্ডলের বাড়ির লোক কি আপনি? সিস্টার এসে প্রশ্নটা করতে আমি উঠে দাঁড়ালাম। হ্যাঁ বলুন। এদিকে আসবেন একটু? পেশেন্টের অবস্থা ভালো নয়, প্রচুর ব্লাড লস হয়ে গেছে। আমরা চেষ্টা করছি, তবু কিছুই বলা যায় না। শুধু আজকে রাতটাই হয়তো। বকবকানি ভালো লাগছে না আমার, তাই কয়েকটা চেয়ার ছেড়ে একটু দূরে গিয়ে বসেও রেহাই পেলাম না। শাশুড়ি ডাকলেন, এদিকে এসো শুভমিতা, আজকে রাতটাই হয়তো শেষবারের মতো তোমাকে কাছে পাবো। তোমার কাছে সবকিছু আজ স্বীকার করে আমি হালকা হতে চাই। তাতে কি লাভ মা? লাভ লোকসানের বিচার করে আমি কবে কোন কাজটা করেছি শুভমিতা? সারা জীবন তো শুধু হিংসেই করে গেছি সবাইকে। কি যে বলেন মা, আমি কালো কুৎসিত মানুষ, কোনো মেয়ের হিংসার যোগ্যই নই আমি। ভুল শুভমিতা, সব ভুল জানো তুমি। তোমার বোন তো শুধু তোমার ওপর হিংসে করেই ধীরে ধীরে কবজা করেছিল অংশুকে, আর সব জেনে শুনে তাতে ইন্ধন জুগিয়েছিলাম আমি। বিয়ের প্রথম থেকেই, না বিয়ের আগের থেকেই আমি তোমাকে হিংসে করা শুরু করেছিলাম। আমি মুখে কিছু বলতে পারলাম না, আমার চোখ দুটি বলল, কেন মা, কি আছে আমার? শাশুড়ি বোধহয় আমার চোখের ভাষা পড়তে পারলেন, বললেন,
আমার কেবলই এই কথাটাই মনে হতো, কি আছে তোমার, কেন আমার স্বামী ছেলে দুজনেই এত ভালোবাসে তোমাকে, মুখের কথা খসাতে না খসাতে কেন তারা জিনিস কিনে এনে দেয় তোমার জন্য। তুমি অফিস বেরোনোর আগে যখন আমার ছেলে তোমাকে সোহাগ করত, তখন অধিকাংশ দিনই দরজা দিতে ভুলে যেতে তুমি, আর আমি লুকিয়ে দেখতাম তোমাদের দুজনকে। কি আছে তোমার মধ্যে? একটা কালো কুৎসিত বউ, তাকে নিয়ে এত আদর সোহাগ করার আছেটা কি? তাই সব সময় আমি তোমার প্রতিটি কাজে ভুল ধরতাম। রান্না ভালো হলেও বলতাম সেটা নাকি মুখে দেবার যোগ্যই নয়। ঘর গুছিয়ে রাখলেও ইচ্ছে করে দু একটা জিনিস এলোমেলো করে দিতাম। তোমার শ্বশুর কখনো কখনো ধরে ফেলতেন আমাকে, তখন বাধ্য হয়ে আমাকে চুপ করতে হতো। তোমাদের বিয়ের বছর না ঘুরতে তিনিও চলে গেলেন। অংশুর বাবা চলে যাওয়ার পর যখন আমি একা হয়ে গেলাম, তখন তোমার প্রতি আমার বিদ্বেষ ভাব আরও বাড়ল। তারপর তিতলি এলো তোমার কোলে। তুমি সব সময় তাকে নিয়ে ব্যস্ত থাকতে, আমার ছেলেকে সময় দিতে না তুমি। কি হবে আজ আমার এসব কথা শুনে? কতটা বোকা ভাবেন উনি আমাকে? এই সবই তো আমার জানা কথা। তিতলির জন্মের 2 মাস আগেই অনু এসেছিল আমার বাড়িতে। দেনার দায়ে পিসিমশাই আত্মহত্যা করার পর পিসির মাথার ওপর থেকে ছাদটাও চলে গিয়েছিল। তখন অনুকে নিয়ে পিসি আশ্রয় নিয়েছিল আমার বাবার কাছে। বাবা অনুকে পাঠিয়ে দিয়েছিলেন আমার বাড়িতে। বাবা আমাকে বলেছিলেন, গ্রাজুয়েশন কমপ্লিট করে মেয়েটা বসে আছে, তোর কাছে নিয়ে গিয়ে রাখ না রে মেয়েটাকে, তোর কাজেও কিছু সাহায্য হবে। সাহায্য? হ্যাঁ, তা তো হয়েছিল অবশ্যই। আমার স্বামীর সাথে বেড়াতে গিয়ে গল্প করে সময় কাটিয়ে তাকে সঙ্গ দিয়ে অনু কত সাহায্য করেছিল আমাকে। এই সব ব্যবস্থা তো শাশুড়ি নিজের হাতে উদ্যোগ নিয়ে করে দিতেন। কিন্তু আমার কি একেবারে কোনো দায় ছিল না? একান্ত ব্যক্তিগত মুহূর্তের সময় কেন দরজা দিতে ভুলে যেতাম আমি? অফিস যাবার কিসের এত তাড়া থাকতো আমার? সব দিক ব্যালেন্স করে কেন চলতে পারিনি আমি? শাশুড়ি যে কখনো মা হতে পারে না, স্বামী ভালোবাসলে তিনিও যে হিংসে করতে পারেন, এত লেখাপড়া করেও এই সহজ সত্যটা বুঝতে কেন ভুল করেছিলাম আমি? কেন এত বিশ্বাস করেছিলাম অংশুকে? নাকি আমার ওভার কনফিডেন্স দায়ী ছিল সব কিছুর পেছনে? তারা যেদিন প্রথম একসাথে ঘুরতে বেরিয়েছিল, সেদিনই কেন বাধা দিইনি আমি? তারপর যেদিন দুজনকে একসাথে দেখেছিলাম, পিছন থেকে অনু জড়িয়ে ধরেছিল অংশুকে, সেদিনও যেন মনে হয়েছিল ভুল দেখছি আমি, আমার মনের ভুল। এটা শালি জামাইবাবুর খুনসুটি মাত্র। মজা করে বলেছিলাম, এই অনু, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমার বরকে তুই জড়িয়ে ধরেছিস কেন? কথা বলতে অংশু আমার মুখের উপর বলেছিল, বাড়াবাড়ির কি আছে, আমি অনুকে ভালোবাসি। কাহাতক আর ওই কেলে বদন সহ্য করা যায়? একবার বিয়ে করেছি বলে কি সারা জীবন একটা কালো মেয়ের কাছে হত্যে দিয়ে পড়ে থাকতে হবে নাকি? ভুল একটা করে ফেলেছি, আর এখন সেটা শুধরে নিতে চাই। অস্ফুটে বলেছিলাম, তার মানে? শাশুড়ি এগিয়ে এসে বলেছিলেন, মানেটা তো তুমি জানো শুভমিতা। কি মনে করো তুমি? মুখে আচ্ছা করে পেয়ার্স সাবান ঘষলে তুমি সুন্দরী হয়ে যাবে? শাশুড়ির কথা শুনে বিকট হাসিতে ফেটে পড়েছিল ওরা দুজনেই, অনু আর অংশু। আমার ছোট মেয়েটা ভয় পেয়ে চিৎকার করে কেঁদে উঠেছিল। আমি কানে হাত চাপা দিয়েছিলাম, বলেছিলাম, চুপ করো তোমরা। এরপর নিজের জিনিসপত্র গুছিয়ে মেয়েকে কোলে নিয়ে সেই মুহূর্তে বেরিয়ে এসেছিলাম শ্বশুরবাড়ি থেকে। মেয়ে কোলে আমার এই ফিরে আসা মা মেনে নিলেও বাবা পারেননি। গুমড়ে গুমড়ে থাকতেন, খাওয়া কমিয়ে দিয়েছিলেন, কথাও প্রায় বলতেন না। অনুকে বাবাই পাঠিয়েছিলেন আমার শ্বশুর বাড়িতে। আমার এই সংসার ভাঙার পেছনে বাবাকে নিজেকে দায়ী করতেন। আমি ফিরে আসার মাত্র 3 মাসের মধ্যে বাবা চলে গেলেন। সকাল হয়ে গেছে। আজকের সকালটা অংশুর আর দেখা হলো না। মা আগেই অনেক কেঁদেছেন, তাই নার্স এসে যখন বলল অংশু আর নেই, মা তখন আর নতুন করে কাঁদলেন না। তপন এসে বলল, এখন কি ফিরবেন দিদি? শাশুড়ি হঠাৎ আমার হাত চেপে ধরলেন। কোথায় যাচ্ছ? বললাম, গতকাল রাতে মাসিমণি প্রেশার বেড়ে খুব শরীর খারাপ হয়েছিল, তাই হয়তো আসতে পারেননি। আজ অনেকটা ভালো আছেন। মেসোমশাই আর মাসির ছেলে অনির্বাণ এখনই এসে পড়বেন। আমি এখন যাই মা, তিতলি সব নিয়ম পালন করবে। আপনি ভাবেন না, আর মুখাগ্নি, তার জন্য তো অংশুর ছেলে আছে। সব সম্পত্তি আমি তিতলিকে দিতে চাই শুভমিতা। আমি মনে করি আবির নয়, সব কিছুতে তিতলিরই একমাত্র অধিকার। আজ অনেকদিন পর কানে হাত চাপা দিতে ইচ্ছে করছিল আমার। যে মেয়েটা বাবার ভালোবাসা কি জানতেই পারল না, আজ তার বাবা চলে যাবার পর তাকে আপনি টাকার লোভ দেখিয়ে কিনে নিতে চাইছেন মা। রূপ আর রূপোর বাইরে এই জগৎ সংসারে আরও দামি কিছু যে আছে, যার নাম ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য, আশ্বাস, বিশ্বাস আর নির্ভরতা, সেটা কি আপনি আজও বোঝেন না? কোনো ক্রমে নিজেকে সংযত করে বললাম, আপনি আপনার নাতনিকে আশীর্বাদ করবেন মা, তাতেই হবে। দোকান চালানো নিয়ে আপনি কিছু ভাববেন না মা। আবির যতদিন না বড় হচ্ছে, সুশান্ত দাই দোকান চালাবেন। সুশান্ত ঘোষ অনেক পুরনো লোক, উনি আপনাকে ঠকাবেন না। বলেই তপনকে বললাম, আপনি যান, আমি আসছি। হাতে লোহাটার দিকে তাকিয়ে অস্বস্তি হচ্ছিল আমার।
ওটার বোধহয় আর কোনো প্রয়োজন নেই, তিতলি আর ভয় পাবে না। লোহা বাঁধানোটা হাত থেকে খুলে শাশুড়ির হাত ব্যাগে প্রায় জোর করে ঢুকিয়ে দিতে দিতে বললাম, জানেন মা, আপনার শেখানো রান্নার রেসিপিগুলো ভীষণ চমৎকার। তিতলিকে রান্না করে খাওয়াই আমি, এটুকুই যথেষ্ট। তুমি, আমি, আবির, তোমার মা, আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি না শুভমিতা? আমাদের যাদবপুরে বাড়িটা অনেক বড়। মনে মনে বললাম, বাড়ি বড় হলেও আপনার মনটা যে খুব ছোট মা, তাই আমরা সবাই সেখানে আটব না। মুখে বললাম, না মা, আলাদা থাকাই ভালো, যে যার মতো। আমাদের রুচিগুলো যে বড্ড আলাদা আলাদা। আপনি নিম সাবান মাখতে ভালোবাসেন, আমি আজও পেয়ার্স মাখি। বাড়ি ফিরে তিতলিকে সব বললাম। তোমার ঠাকুমা তোমাকে সব সম্পত্তি দিতে চেয়েছিলেন তিতলি, আবিরকে বঞ্চিত করে। তিতলির বিষণ্ণ চোখে আগুন জ্বলে উঠল। এখনই ফোন করে বলে দাও মা, আমার কোনো কিছু চাই না। তিতলির পিঠে হাত বুলিয়ে দিয়ে বললাম, আমি সে কথা তাকে সেখানেই বলে দিয়েছি মা। আমি যে তোরই মা রে। তোর যেমন কোনো লোভ নেই, হিংসা নেই, আমারও নেই, শুধু গায়ের রংটাই যা কালো। আমার মা চোখ মুছে বললেন, আজও তুই তোর গায়ের রং নিয়ে ভাবিস মিতু? তিতলি আমাকে জড়িয়ে ধরে বলল, গায়ের রং তোমার যতই কালো হোক মা, মনটা যে তোমার ধবধবে সাদা। আই অ্যাম প্রাউড অফ ইউ মা। এটি কিন্তু প্রথম পর্ব নয়, এটি কিন্তু দ্বিতীয় এবং শেষ পর্ব। আপনারা যারা আগের পর্বটি শোনেননি তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে প্রথম পর্বটি শুনে নিতে পারেন। আর গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।